শৈলেশদের স্মৃতিচারণায় মহানায়ক উত্তম কুমার। আমি এখানে অন্য এক উত্তম কুমার সম্বন্ধে কিছু বলতে চেষ্টা করব, যাকে আমি আবিষ্কার করেছিলাম বহুদিন আগে অনুষ্ঠিত এক গানের জলসায়। তখন আমি কলকাতা বেতার কেন্দ্রের নিয়মিত সঙ্গীত শিল্পী। সেই সূত্রেই গিয়েছিলাম নিউ আলিপুরের অবাঙালি সম্প্রদায় কর্তৃক আয়োজিত এক গানের জলসায়। সামান্য আয়োজন, শিল্পী সংখ্যাও মুষ্টিমেয়, বেশিরভাগই অপরিচিত। একমাত্র ব্যতিক্রম উত্তম কুমার। তিনিও সেদিন উপস্থিত ছিলেন সেখানে, নিউ আলিপুরের সেই গানের অনুষ্ঠানে। খুবই অবাক হয়ে গিয়েছিলাম সেদিন উত্তম কুমারকে দেখে। উত্তম কুমার আজ এখানে একা কেন? ওর সঙ্গী সাথীরা সব কোথায়? এভাবে তো ওকে সচরাচর বড় একটা দেখা যায় না। রাত 9টার মধ্যেই অনুষ্ঠান শেষ হয়ে গেল। এবার ফেরার পালা। একই গাড়িতে ফিরে আসছি আমরা দুজন। উত্তম কুমার যাবেন ভবানীপুরে, আমি আরও দূরে অন্য একটা ঘরোয়া অনুষ্ঠানে। ইচ্ছে করেই তখনও পর্যন্ত কোনো কথা বলিনি উত্তম কুমারের সঙ্গে। সংকোচ, কুণ্ঠা ও ছোট হয়ে যাবার ভয়, এমনি অজস্র কারণ এসে প্রতিবারেই আমার আবেগের পথটা রোধ করে দাঁড়িয়েছিল। অবশ্য মুখ চেনা আগে থেকেই ছিল, কিন্তু আজকের জনপ্রিয় চিত্রতারকা উত্তম কুমারের কাছে তার মূল্য কতটুকু? তাহলে কী লাভ শুধু শুধু দৈন্য প্রকাশ করে? যদি চিনতে না পারে, যদি প্রশ্নের উত্তর না দেয়? কিন্তু ভুল ভাঙল অচিরেই। উত্তম কুমারই প্রথম কথা বললেন। কী লিখছেন? নিমেষে এতক্ষণের সমস্ত দ্বিধা কোথায় উড়ে গেল বাষ্প হয়ে। বললাম, লিখে যাচ্ছি, তবে কতদূর কী হচ্ছে জানি না। কিন্তু আপনাকে আজ একা দেখছি যে, এভাবে তো বড় একটা দেখা যায় না। হ্যাঁ, পালিয়ে এসেছি। হঠাৎ কেমন যেন আনমনা হয়ে গেলেন উত্তম কুমার। এসেছি বলেই তো নিজেকে ফিরে পেয়েছি কিছুক্ষণের জন্য। অবাক হয়ে তাকিয়ে রইলাম উত্তম কুমারের মুখের দিকে। মনে হলো কোথায় অন্য একটি মানুষ লুকিয়ে রয়েছে ওর ওই মুখোশের আড়ালে, যাকে ঠিক চেনা যায় না, বোঝাও যায় না। আজকের এই কয়েকটি মুহূর্তের যে কী দাম সে শুধু আমিই জানি। ভাষা ভাষা স্বরে বললেন উত্তম কুমার। কিন্তু এ আর কতক্ষণ? আবার তো শুরু হয়ে যাবে সেই একঘেয়ে বৈচিত্র্যহীন জীবন। শুধু অভিনয় আর অভিনয়। অসহ্য লাগে এক এক সময়, পালাতে ইচ্ছে করে। কিন্তু কোথায় পালাবো? আমি যে চিরদিনের মতোই হারিয়ে গিয়েছি মুখোশ পরা ওই মিথ্যে অভিনয়ের আড়ালে। ঐশ্বর্যবান অথচ অসহায় মানুষটির কথা শুনে সেদিন খুবই দুঃখ পেয়েছিলাম মনে মনে। এতকাল উত্তম কুমারকে দেখে এসেছি শুধু অভিনেতা রূপে। দেখেছি তার আকাশ ছোঁয়া খ্যাতি আর ঐশ্বর্য সম্ভার। কিন্তু এ উত্তম কুমার সম্পূর্ণ আলাদা। আজ আর তার মধ্যে এতটুকু অস্পষ্টতা নেই, কোথাও কুয়াশার জাল নেই। এ উত্তম কুমার সম্পূর্ণ নিঃসঙ্গ, একা। এক মুহূর্তের দ্বিধা, তারপরই বললাম, আমার সঙ্গে যাবেন এক জায়গায়? কোথায়? মুখ তুলে তাকালেন উত্তম কুমার। অন্য এক জগতে, যেখানে এক মুহূর্তও নিঃসঙ্গ বলে মনে হবে না নিজেকে। বেশ, চলুন, এক্ষুনি নিয়ে চলুন সেখানে। কিন্তু সে দায়িত্ব আমার। ভালো না লাগলে সেই মুহূর্তেই আবার আমি আপনাকে পৌঁছে দেবো ভবানীপুরের বাড়িতে। ঠিক আছে, চলুন। চলে গেলাম ডাক্তার লেনের একটা দোতলা বাড়িতে। ঘরোয়া পরিবেশে ঢাকার সঙ্গীত শিল্পীদের ছোট্ট ঘরোয়া অধিবেশন। শ্রোতা বলতে সেখানে আলাদা কেউ নেই, সবাই শিল্পী, সবাই শ্রোতা। সঙ্গীত বিশারদ শম্ভু পাল, গৌর বসাক, স্বপন মুখার্জি, কিশোর নন্দী, কালীপদ দাস, সুধীর বসাক, সাগর রাম ধর, নরেশ দত্ত প্রমুখ শিল্পীগণ সবাই এগিয়ে এসে স্বাগত জানালেন বাংলা চিত্রজগতের সর্বশ্রেষ্ঠ নায়ক উত্তম কুমারকে। উত্তম কুমার যে তাদের দিন অনুষ্ঠানে এমন অযাচিতভাবে এসে হাজির হবেন তা বুঝি তাদের স্বপ্নেরও অগোচর ছিল। উচ্চাঙ্গ সঙ্গীতের আসর, প্রথমে ধ্রুপদ, তারপর খেয়াল, অবশেষে ঠুমরি। সুর কখনো উত্তাল হয়ে তারায় উঠছে, আবার বা তরতর করে নিচে আসছে উদারার পর্দায়। বিভিন্ন তার ছন্দ, বিভিন্ন তার অর্থ, কখনো ক্ষোভ, কখনো অনুনয়, কখনো অভিমান,
কখনো স্নিগ্ধ আঁখিতারার আসন্ন বর্ষণের ইঙ্গিত। এদিকে রাত তখন 2টো বেজে গেছে। উত্তম কুমার চিত্রজগতের সবচাইতে ব্যস্ত শিল্পী। ভোরে ঘুম থেকে উঠেই আবার ওকে ফিরে যেতে হবে সেই গতানুগতিক জীবনে। এই অবস্থায় আর ওকে ধরে রাখা ঠিক নয়। এক্ষুনি ওকে পৌঁছে দেওয়া দরকার ভবানীপুরের বাড়িতে। কিন্তু কোথায় সেই উত্তম কুমার? সুরের মায়াজালে তিনি তখন বিভোর। যতবার বলতে গিয়েছি ততবারই শুনেছি সেই একই কথা, আর একটু পরে যাব। এমন রাত, এমন পরিবেশ যে আর কোনোদিনই পাবো না। উচ্চাঙ্গ সঙ্গীতের আসর শেষ হলো। এবার দাবি উঠল মেয়েদের তরফ থেকে, 2-একটা গান হোক। এক মুহূর্তের দ্বিধা, তারপরেই সংকোচের বাধা কাটিয়ে কানে কানে বললাম, গাইবেন নাকি 2-একখানা গান? উত্তম কুমার এক কথায় রাজি, নিশ্চয়ই গাইব। এমন পরিবেশে গান গেয়েও যে আনন্দ। বাংলাদেশের রাতজাগা আধুনিক গায়কদের চাইতে উত্তম কুমার যে অনেক বেশি অভিজ্ঞ শিল্পী, সেদিন আবার তার প্রমাণ পেলাম নতুন করে। 1-2টি নয়, প্রায় 10-12টি গান তিনি গেয়ে শোনালেন মনের আনন্দে। কোথাও জড়তা নেই, নিজের গানে নিজেই তিনি বিভোর যেন। গানের আসর শেষ হলো, এবার খাওয়ার পালা। সেই ঘরোয়া পরিবেশ, সবই বাড়ির মেয়েদের তৈরি। পরিবেশন করছেনও মেয়েরাই। পায়েসটা কিন্তু অপূর্ব হয়েছে। খেতে খেতে একসময় চাপা গলায় বললেন উত্তম কুমার, আপনাদের দেশের ঠাকুর তৈরি করেছেন বুঝি? আমি বললাম, না, তৈরি করেছেন আমাদের বৌদি। দেবে নাকি আর একটু? উনি বললেন, না না, যথেষ্ট খেয়েছি, আর পারবো না খেতে। কিন্তু বৌদি সে কথা শুনবেন কেন? তাই সঙ্গে সঙ্গেই তিনি এগিয়ে এলেন বড় এক বাটি পায়েস হাতে নিয়ে। উত্তম কুমার বললেন, কি সর্বনাশ! এই যে অনেক পায়েস, এত পায়েস আমি খেতে পারবো না বৌদি। বৌদি বলল, পারবে ভাই, সারা মুখে মধুরতম আবেদন। আমার এই আবদার তোমাকে রাখতেই হবে, বৌদি বললেন। হাসি মুখেই বৌদির সেই স্নেহের আবদারটুকু মেনে নিয়েছিলেন উত্তম কুমার। না নিয়ে উপায় ছিল না। সংসারে বৌদিদের চেহারা সর্বত্রই বুঝি এক। এড়াতে চাইলেই কি এত সহজে তাদের এড়ানো যায়? এবার ফেরার পালা। গাড়িতে আবার সেই দুজন। কিন্তু আশ্চর্য, উত্তম কুমার নিঃশব্দ, নিশ্চুপ, মুখে কোনো কথা নেই। কিসের যেন একটা স্বপ্নের ঘোরে তিনি আচ্ছন্ন হয়ে রইলেন সর্বক্ষণ। কথা বললেন একবারে শেষ লগ্নে, মাত্র একটি কথা, আজকেই এই রাত্রির কথা আমি কোনোদিনই ভুলব না। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতেও ভুলবেন না।